ট্রেনের ধাতব চাকার একঘেয়ে খটখট শব্দ যেন রাতের নিস্তব্ধতাকে আরও বেশি গা ছমছম করে তুলেছে। জানালার ওপারে শীতের কুয়াশা এতটাই ঘন যে ধান ক্ষেত আর তাল গাছের অস্পষ্ট অবয়ব ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। প্রতিটি ঝাঁকুনির সঙ্গে জানালার কাঁচে জমে থাকা শিশিরের ফোঁটা কাঁপছে, আর ফাহিম কাঁচের উপর হাত বুলিয়ে দাগ কাটছে। রায়হান জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। ট্রেনের আলো যখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন শীতল বাতাসের নিচে পুরো পৃথিবী মৃত হয়ে গেছে। দূর থেকে একাকী তাল গাছের ছায়াগুলো কুয়াশার ভেতরে রহস্যময় কঙ্কালসার অবয়বের মতো লাগছিল। রায়হান বলল, ফাহিম, তোর কি মনে হয় কিছু জায়গা শুধু ভুতুড়ে নয়, অভিশপ্ত হয়? ফাহিম বই পড়ছিল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, অবশ্যই। ইতিহাসে এমন অনেক জায়গার কথা আছে যেখানে শুধু প্রেতাত্মার অস্তিত্ব নয়, বরং চিরন্তন কিছু বন্দী হয়ে আছে। রায়হান জিজ্ঞেস করল, যেমন? ফাহিম তখন চোখ শুরু করে তাকালো। বলল, চাঁচড়া শিব মন্দিরের কথা ধর। লোককথায় বলে, রাজা মনোহর রায় যখন মন্দির নির্মাণ করেছিলেন তখন তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতিদিন রাতে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। কেউ যেন তাকে ফিসফিস করে বলতো, এই ভূমিতে রক্তের ঋণ আছে, তুমি কি পরিশোধ করতে প্রস্তুত? প্রথম প্রথম তিনি এটি পাত্তা দেননি, কিন্তু এরপর একের পর এক রহস্যজনক মৃত্যু শুরু হলো। রায়হান তখন একটু গলা খাঁকরি দিল এবং বলল, মৃত্যু? সেটা আবার কিভাবে? তখন ফাহিম বলল, রাজপ্রাসাদের অনেক কর্মচারী অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যেতে লাগলো তখন। কারো শরীরে রক্তশূন্য অবস্থা পাওয়া যেত, আবার কেউ কেউ মন্দিরের পেছনে থাকা শিবদিঘির পানির নিচে লাশ হয়ে ভেসে উঠত। সেই সময়ের রাজপুরোহিতরা বলেছিল, রাজা এমন কিছু খুলে ফেলেছিলেন যা বন্ধ থাকার কথা ছিল। ঠিক তখনই ট্রেনের কামরার বাতাস একটু যেন ভারী হতে শুরু করলো। রায়হান একটু নড়ে চড়ে বসল। তাহলে মন্দিরের নিচে কি আছে? ফাহিম তখন মৃদু কণ্ঠে বলল, এটা নিয়ে বহু গল্প আছে। কেউ বলে রাজা তার সম্পদের সুরক্ষার জন্য মন্দিরের নিচে এক তন্ত্রমন্ত্রের যজ্ঞ করছিলেন, যাতে কেউ চুরি করতে না পারে, কিন্তু কিছু ভুল হয়ে গিয়েছিল। যজ্ঞের শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, ফলে কিছু একটা সেখান থেকে মুক্ত হয়ে গিয়েছিল। ঠিক তখনই রায়হান ট্রেনের জানালার দিকে তাকিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তার চোখ ছানা ভরা হয়ে গেল। ট্রেন তখন এক উঁচু ব্রিজ পার হচ্ছিল। নিচে ধানের ক্ষেতের মাঝখানে কোথাও কোনো আলো নেই, কিন্তু কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ করেই একটা অবয়ব দেখা গেল। একটা লম্বা, অস্বাভাবিকভাবে কঙ্কালসার ছায়া এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। কিন্তু ট্রেন তো এগিয়ে যাচ্ছে, আর ছায়াটা জানলার দিক বাইরের এক জায়গায় স্থির হয়ে গেল। তার মানে ছায়াটা তাদের দিকেই তাকিয়ে আছে। রায়হান আতঙ্কে শ্বাস আটকে ফেলল, গলা শুকিয়ে গেল। ফাহিম যখন খেয়াল করল, তখন ছায়াটা হঠাৎ কুয়াশার মধ্যে যেন মিলিয়ে গেল। ট্রেনের আলো তখন আবার জ্বলে উঠল। তখন সব কিছু স্বাভাবিক, কিন্তু আতঙ্ক যেন এখানেই শেষ হওয়ার নয়। ফাহিম ধীরে ধীরে জানলার কাঁচের দিকে তাকালো। তখন তার গলা দিয়ে দম বন্ধ হয়ে অসাড় হওয়ার মতো এক শব্দ বেরিয়ে এলো। কাঁচের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে তাদের জন্য কিছু একটা লিখে গেছে, তোমাদের জন্য অপেক্ষা করছি। এই লেখাটা জানালার কাঁচের উপর রায়হান আর ফাহিম দুজনেই যখন দেখল, তাদের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ট্রেন তখন শেষ স্টেশনের দিকে এগিয়ে চলেছে, আর চাঁচড়া মন্দিরের ছায়া যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। স্টেশনে ট্রেনটা থামতেই ভাঁপ ওঠা ধোয়ার মতো কুয়াশা ঘিরে তুলল তাদের চারপাশ। স্টেশনটা একবারই ছোট, যেন ইতিহাসের কোন এক সময় থেকে আটকে আছে। একটা কাঠের ব্রেঞ্চ, পাশে আধভাঙা একটা টিনের চা স্টল, আর দু একটা হ্যাজাক লাইটের টিম টিম আলো ছাড়া কিছুই চোখে পড়ল না। আশ্চর্যের ব্যাপার, এত রাতে কোথাও কোনো কোলাহল নেই। স্টেশনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো বিক্রেতার হাঁক ডাক নেই। ফাহিম আর রায়হান ধীর পায়ে প্ল্যাটফর্ম থেকে নেমে এলো।
চারপাশ পুরো নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে কোনো এক অজানা পাখির কান্নার মতো শব্দ। রায়হান নিচু গলায় বলল, এতটা নির্জন কেন স্টেশন? ফাহিম পকেট থেকে ফোন বের করে সময় দেখল ঘড়ির কাঁটা 12টা 3 মিনিটে স্থির হয়ে আছে। সে তখন বলল, জানি না, কিন্তু কেমন জানি অস্বস্তি লাগছে রে। সে বলল, মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। ফাহিম তখন বলল, বুঝলি, ইতিহাসে কিছু জায়গার সময় থেমে যায়। বলা যায় জায়গাগুলোর অতীত এতটাই গভীর যে বাস্তব সময়ের সঙ্গে তার যোগসূত্র কেটে যায়। রায়হান একটু চোখ কুঁচকে তাকালো। এটা তোর বানানো কথা, তাই না ফাহিম? ফাহিম মাথা নাড়ল, বলল, একদম না। মিশরের লোকসর মন্দিরের কথা শুনেছিস? সেখানকার কিছু চেম্বারের মধ্যে সময় নাকি স্বাভাবিক নিয়মে চলে না। একবার এক প্রত্নতাত্ত্বিক দল সেখানে ঢুকেছিল, কিন্তু তাদের মনে হচ্ছিল মাত্র 15 মিনিট কাটিয়েছে, কিন্তু বাইরে এসে দেখে মাত্র 5 ঘন্টা পার হয়ে গেছে। ঠিক তেমন ইতিহাসের কিছু স্থান মানুষের জন্য নয়, তার মানে কিছু শক্তি সেখানে চিরকাল বন্দী থাকে। রায়হান কণ্ঠে দৃঢ়তা আনার চেষ্টা করল, বেশি ভুতুরে গল্প শোনাস না। কিন্তু তার কথার সঙ্গে সঙ্গে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। রাস্তার ধারে পুরনো বট গাছের নিচে একটা ছায়া দেখা যাচ্ছে, একটা দীর্ঘ অবয়ব, মাথায় কিছু একটা বাঁধা, যেন প্রাচীনকালের কোনো সৈনিক। চল, দেরি করিস না, মন্দিরের দিকে এগোই। ফাহিম দ্রুত হাঁটতে শুরু করল। রাস্তার দুপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝে সরু মাটির পথ। ধানের গন্ধে মিশে আছে কুয়াশার স্যাঁতস্যাঁতে অনুভূতি। বাতাস যেন শীতল হয়ে উঠছে, এমন ঠান্ডা যা শুধু শারীরিক নয়, বরং মনে এক ধরনের অদ্ভুত ভীতি ঢুকিয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে রায়হান বলল, তুই জানিস, শুধু চাঁচড়া নয়, এরকম আরো অনেক জায়গা আছে যেখানে রহস্য লুকিয়ে আছে। তুই কি শুনেছিস বার্মার নাট মন্দিরের কথা? সেখানে রাতের বেলা নাকি সাদা পোশাক পরা ছায়ামূর্তি দেখা যায়, তারা নাকি অতৃপ্ত আত্মা। সেটা তো দূরের কথা, বাংলাদেশে দেখে যে পানামনগর, ওখানেও নাকি সন্ধ্যার পর কেউ থাকলে কানে কানে ফিসফিসানি শোনা যায়, কাকে যেন ডাকছে, কেউ যেন ডাকছে। ফাহিম নিঃশ্বাস নিল। চাঁচড়ার ইতিহাসও কম ভয়ঙ্কর নয়। এখানে শুধু রাজা মনোহর রায় নয়, আরো বহু আত্মার শ্বাস আটকে আছে। চাঁচড়া রাজবাড়ির নায়েব ছিল বিষ্ণুনাথ ঘোষ। সে একসময় জমিদারের কাছের লোক ছিল, কিন্তু তার সম্পর্কে শোনা যায় ভয়ঙ্কর সব গল্প। কেউ বলে রাজা তাকে হত্যা করেছিলেন, কেউ বলে সে নিজেই কালো জাদুর সাহায্যে কিছু একটার সাথে চুক্তি করেছিল। রায়হান জিজ্ঞেস করে, সেটা কিরকম? বলা যায় বিষ্ণুনাথ ঘোষণা দিয়েছিল, আমার মৃত্যুর পরেও আমি থাকব, আমি চিরকাল দেখব। এরপর একদিন সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়, আর মন্দিরের সামনে শিবদিঘির পানির রং কালো হয়ে যায়। কেউ বলে সে জলেই তলিয়ে গেছে, আবার কেউ বলে তার আত্মা এখনও মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায়। রায়হানের গলা একটু যেন শুকিয়ে গেল। ওরা দুজন যখন ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ একটা মৃদু আওয়াজ শোনা গেল। পেছন থেকে কেউ যেন পায়ের নরম ধাপের শব্দ করছে, কিন্তু আশেপাশে তেমন কিছুই দেখা যাচ্ছে না, তেমন কিছু নেই। রায়হান আর ফাহিম একে অপরের দিকে তাকালো। দুজনেই নিঃশ্বাস আটকে রেখেছে। আবার আওয়াজ এলো, এবার একদম কাছ থেকে। ফাহিম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই আলোর ছটায় কিছু একটা পিছিয়ে গেল ধান ক্ষেতের গভীরে। ওরা কিছু দেখার আগেই কুয়াশা সব যেন ঢেকে দিল। রাস্তা কেমন যেন সংকীর্ণ হয়ে আসছিল, যেন চারপাশের গাছপালা আরো ঘন হয়ে উঠছে। মন্দিরের এক অংশ দূর থেকে দেখা যাচ্ছে পুরনো পোড়ামাটির ইট, কারুকাজ করা টেরাকোটার দেয়াল, আর শিবদিঘির কালো জলে পূর্ণ এক অভিশপ্ত স্থান। ফাহিম বলল, একটা কথা জানিস, এই শিবদিঘির পানিতে কেউ নাকি একবার ডুবে গেলে ফিরে আসে না। রায়হান বলল, মানে? ফাহিম বলল, বলা হয় এখানে এক সময় এক পুরোহিত রাজাকে বলেছিল, আপনার আমলে জমি ও রাজস্বের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, এটা বন্ধ করুন। রাজা মনোহর রায় তাকে অপমান করে বলেছিল, আমি রাজা, আমি যা চাই তাই করব। পুরোহিত রাগান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল, এই মন্দির আর রাজপ্রাসাদ চিরতরে অন্ধকার হয়ে যাবে, তোমার নাম থাকবে কিন্তু তোমার আত্মা শান্তি পাবে না। রায়হান
চুপচাপ শুনছিল। জিজ্ঞেস করলো, তারপর কি হলো? ফাহিম বলল, বলা হয় সেই পুরোহিত আর দেখা যায়নি। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে সেই শিবদিঘির নিচে বন্দি পড়ে গেছে পানির তলে। আর এরপর থেকেই এই যে রাতে দিঘির পানি কালো হয়ে যেতে শুরু করে। এটি বলা শেষ করতেই সামনে বাতাসের ভেতরে ধোপের পুরা গন্ধ ভেসে এলো। মন্দিরের ফটকের কাছে একটা অন্ধকার ছায়ার মতো দেখা যাচ্ছে। এটা কি সেই গাছের ছায়া নাকি অন্য কিছু? রায়হান আর ফাহিম নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই বাতাস থেমে গেল, চারপাশ নীরব হয়ে গেল। আর তারপর কুয়াশার ভেতর থেকে এক চাপা গর্জনের শব্দ শোনা গেল। কেউ অতল থেকে উঠে আসছে। ঠিক মন্দিরের গেটের সামনে এসে রায়হান আর ফাহিম থমকে দাঁড়ালো। শীতের রাতে কুয়াশা আরো ঘন হয়ে গেছে। বাতাসে একটা পুরনো স্যাঁতসেঁতে গন্ধ ভাসছে, পোড়া ধূপ আর শুকিয়ে যাওয়া মাটির গন্ধ, যার মধ্যে যেন এক অদ্ভুত শূন্যতা মিশে আছে। মন্দিরের বিশাল লোহার ফটক আধ খোলা, কিন্তু এতটাই মরচে ধরা যে মনে হয় বহু বছর কেউ এটা ছুঁয়েও দেখেনি। দুপাশের বিশাল বটগাছের শিকড় ফটকের গায়ে আঁকড়ে ধরেছে, যেন প্রকৃতি মন্দিরটিকে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। ফাহিম পকেট থেকে ফোন বের করল, কিন্তু অবাক হয়ে দেখল ফোনের স্ক্রিন কেমন যেন ধোঁয়াটে হয়ে গেছে। নেটওয়ার্ক আসছে না। ফাহিম ফিসফিস করে বলল। রায়হান সামনের দিকে তাকিয়ে বলল, এই মন্দির অনেক পুরনো, আসল ইতিহাস তো আমরা জানিই না। লোককথায় যা আছে সবই কি সত্যি? ফাহিম নিঃশ্বাস ফেলল। শুনেছিস 1700 সালের দিকে চাচরা রাজা মনোহর যখন এই মন্দির তৈরি করেন, তখন নাকি তিনি এখানে এক বিশেষ যজ্ঞ করেছিলেন। রায়হান জিজ্ঞেস করল, যে আস্তে আস্তে যেটা বলতেছিলি সেই যজ্ঞ? হ্যাঁ, সেই তন্ত্র সাধনা। পুরাণ বলে কিছু কিছু মন্দির আছে শুধুমাত্র দেবতাদের উপাসনার জন্যই নয়, কিছু মন্দির আছে যেগুলো শক্তি সংরক্ষণের জন্য। শক্তি যা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত। রায়হান জিজ্ঞেস করল, তাহলে এখানে কি হয়েছিল? ফাহিম বলল, যজ্ঞ চলাকালীন সময়ে কিছু তো একটা হয়েছিল, কিছু একটা ভুল হয়েছিল। শোনা যায় রাজা এক সময় কালো জাদুর চর্চাকারীকে এক তান্ত্রিকের সাহায্যে এখানে কিছু একটা করিয়েছিল। সেই তান্ত্রিক মন্দিরের নিচে এক অজানা দরজা খোলার চেষ্টা করেছিল, যেটা 1000 বছর ধরে বন্ধ ছিল। কিন্তু রায়হান তখন একটু কৌতূহলে জিজ্ঞেস করলো, কিন্তু তারপর কি? সে সফল হয়নি, বরং কিছু একটা বাইরে বেরিয়ে এসেছিল। রায়হান অস্বস্তিতে গলা শুকিয়ে ফেলল। কি বেরিয়ে এসেছিল? ফাহিম গলা নামিয়ে বলল, বলা যায় সেই রাতে যজ্ঞস্থলে 13 জন ব্রাহ্মণ মারা গিয়েছিলেন। পরদিন সকালে তাদের শরীর পাওয়া গিয়েছিল, সবগুলো রক্তশূন্য, শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। আর সেই রাত থেকেই এই মন্দির অভিশপ্ত হয়ে যায়। রায়হান আর কিছু বলার আগেই হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কেউ তাদের গায়ের কাছ দিয়ে শ্বাস ফেলল। রায়হান দ্রুত পেছন তাকালো, কিন্তু কিচ্ছু নেই। ফাহিম কাপা গলায় বলল, আমরা কি সত্যি ঢুকবো? ফটকের উপারে মন্দিরটা যেন এক অন্ধকার কূপের মতো দাঁড়িয়ে আছে। এর পোড়ামাটির দেয়ালগুলোতে সূক্ষ্ম টেরাকোটার কারুকাজ করা ছিল, কিন্তু সংস্কারের অভাবে কিছু অংশ ভেঙে গেছে। এক জায়গায় পুরনো সংস্কৃত শিলালিপি খোদাই করা আছে। সেখানে লেখা, শাকিনাক শঙ্কুনামাত্রে পশ্চাদ উত্তম শ্রী মনোহর রয়েন নিরময়ে পিনাকিনে। রায়হান ফিসফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা ফাহিম, এর অর্থ কি? ফাহিম ধীরে ধীরে অনুবাদ করল। এই লেখা নির্দেশ করে 1618 শতাব্দে অর্থাৎ 1696 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণকাল। কিন্তু দেখ, এখানে আরও কিছু লেখা ছিল যা ঘষে ফেলা হয়েছে। রায়হান জিজ্ঞেস করলো, মানে? মানে কেউ ইচ্ছাকৃতভাবে কিছু একটা মুছে দিয়েছে, যেটা এমন কিছু ছিল যেটা আমাদের জানা উচিত ছিল না। ঠিক তখনই এক অদ্ভুত শব্দ হলো। ধীরে ধীরে মন্দিরের দরজা থেকে আসে গভীর গম্ভীর চাপা গর্জন। রায়হান আর ফাহিম দ্রুত পেছনে তাকালো। মন্দিরের বিশাল কাঠের দরজা নিজে থেকে একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে। দরজার ওপারে আমরা কি সত্যি ভেতরে যাব? ফাহিম জিজ্ঞেস করলো, তার কণ্ঠে একটা ভয়।
রায়হান গলার স্বর শক্ত করে বলল, আমরা এত দূর এসেছি, এখন তো আর পেছনে যাওয়া যায় না। দুজনে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। মন্দিরের ভেতরটা অবিশ্বাস্য রকমের অন্ধকার। শুধু এক জায়গায় খুব মৃদু নীলচে আলো জ্বলছে, যেন কোনো এক অদৃশ্য আগুনের ছায়া সেখানে জ্বলছে। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন কোনো এক অশরীরী অস্তিত্বের ওজন তাদের শরীরের উপর চেপে বসেছে। ফাহিম ফিসফিস করে বলল, আমরা কি কিছু জাগিয়ে তুলে চলছি? রায়হান কেবল গিলতে পারল, কোনো উত্তর দিতে পারল না। তারপর ধীরে ধীরে ভেতরে পা রাখল। তারপরই পেছনের দরজাটা বিকট শব্দে নিজে থেকে বন্ধ হয়ে গেল। চারপাশ কালো অন্ধকারে ঢেকে গেল এবং তখনই এক গভীর গলায় ফিসফিসানি শোনা গেল, যেন মন্দিরের অন্ধকারের ভেতর থেকে কেউ কথা বলছে। এতদিন পর অবশেষে তোমরা এসে গেলে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই যেন একটা অদৃশ্য ভারী চাদর তাদের শরীরে চেপে বসল। বাতাসের মধ্যে ধূপের গন্ধের পাশাপাশি একটা পোড়া মাংসের গন্ধ মিশে আছে, কিছুটা দুর্গন্ধময়, কিছুটা মিষ্টি, যেন কোনো পুরনো বলির স্মৃতি এখন ওই দেয়ালগুলোতে আটকে আছে। চারপাশে ছড়িয়ে থাকা ধুলো জমে থাকা শিবলিঙ্গ আর মূর্তিগুলোর দিকে তাকিয়ে মনে হলো এখানে বহু বছর কেউ পুজো করেনি, অথচ মন্দিরের ভেতরের মেঝেতে এখনো কিছু গাঢ় লালচে দাগ, রক্তের মতো। ফাহিম ফিসফিস করে বলল, এই জায়গাটা কেবল উপাসনার জন্য তৈরি হয়নি, এখানে এমন কিছু হয়েছে যা সাধারণ মানুষের জানার কথা নয়। রায়হান দেয়ালের দিকে তাকিয়ে দেখল, সেখানে কিছু দৃশ্য খোদাই করা, যেখানে একদল ব্রাহ্মণ এবং তান্ত্রিক একযোগে এক তন্ত্রযজ্ঞ করছে। এর মধ্যে কয়েকটি প্রতীক চেনা গেল, ভৈরবী তন্ত্র, কপালিক সাধনা, তঘরী সাধনা। ফাহিম দ্রুত বলল, কাপলিকরা মৃতদেহের উপর সাধনা করত, অঘরীর মৃত্যুর ভয় ত্যাগ করত। কিন্তু এই চিত্রকর্মগুলো যেন খুবই ভয়ঙ্কর, যেন কোনো এক ভয়াবহ অভিশপ্ত যজ্ঞের দলিল। তাহলে রাজা মনোহর রায় কি কাপলিক সাধকদের সাহায্য নিয়েছিলেন? সম্ভবত, কারণ এই ধরনের যজ্ঞ সাধারণ ব্রাহ্মণরা করতেন না। এখানে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য ছিল। ঠিক তখনই বাতাস যেন আরো ভারী হয়ে এলো। দুজনে অনুভব করলো মন্দিরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ফাহিম আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলে উঠল, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। রায়হান দৌড়ে গিয়ে দরজাটা ঠেলে ধরল, কিন্তু দরজাটা পাথরের মতো ভারী হয়ে গেছে, যেন এটি নিজেদের নিয়ন্ত্রণে নেই। ঠিক তখনই মন্দিরের ছাদ থেকে ধীরে ধীরে নেমে এলো গাঢ় কালো ছায়া। হঠাৎ করে একটা করুণ দীর্ঘশ্বাস ভেসে এলো, যেন পুরো শরীর এবং মন্দিরের পুরো চারপাশ থেকে কেঁপে তুলল। ছায়ার আড়াল থেকে কিছু একটা নড়ছে। দুজনে পেছন ফিরে তাকালো। একটা কঙ্কালসার ছায়া, চেহারার মতো লাল জ্বলন্ত চোখ, যেন শত বছরের জমে থাকা ক্রোধ তার শরীরে। সেখান থেকে আওয়াজ এলো, তোরা চলে যা, নয়তো আমাকেও মুক্তি দিতে হবে। কণ্ঠটা যেন তার গর্জন এবং কান্নার মাঝামাঝি। ফাহিমের গলা শুকিয়ে ফিসফিস করে বলল, এটা কি বিষ্ণুনাথ ঘোষ? রায়হান বিস্মিত হয়ে তাকালো। বিষ্ণুনাথ ঘোষকে? এই মন্দিরের প্রধান পুরোহিত। ইতিহাস বলে রাজা যখন এই যজ্ঞ করেছিলেন তখন বিষ্ণুনাথ ঘোষ এটা থামানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি এমন কিছু খুলতে যাচ্ছ যা বন্ধ রাখার জন্য দেবতারা হাজার বছর ধরে পাহারা দিয়েছেন। কিন্তু রাজা কথা শোনেননি। তারপর রায়হান জিজ্ঞেস করল, তারপর একদিন সকালে বিষ্ণুনাথকে মন্দিরের নিচে পাওয়া যায়, পুরো শরীর রক্ত শূন্য, চোখ দুটো উপরে নেওয়া। তার মৃত্যুর পর থেকেই এই মন্দির বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ছায়াটা বিকট গলায় চিৎকার করে উঠল, তোমরা আমাকেও বন্দি করে রেখেছ, আমাকেও মুক্ত করো। হঠাৎ মন্দিরের মেঝেতে একটা ফাটল দেখা দিল। সেখানে একটা সংকীর্ণ গর্ত ফুটে উঠল, যেটার মধ্যে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। রায়হান আর ফাহিম আতঙ্কে একপাশে সরে গেল। গর্তের ভেতর থেকে আসলে এক তীব্র গভীর গর্জন। ফাহিম ফিসফিস করে বলল,
এটা কি সেই দরজা যেটা তারা খোলার চেষ্টা করেছিল? দেখ, ওখানে কিছু একটা লেখা আছে। ফলকের উপরে প্রাচীন সংস্কৃত হরফে খোদাই করা ছিল, যার অর্থ দাঁড়ায় যে এখানে প্রবেশ করবে সে আর ফিরে আসবে না। এই দরজার উপরে কি আছে? রায়হান কাপা গলায় জিজ্ঞেস করল। ফাহিম শ্বাস নিতে নিতে বলল, ভৈরবী তন্ত্রে বলে কিছু কিছু আত্মা দেহত্যাগের পর মুক্ত হয় না। যদি কোনো যজ্ঞ অসম্পূর্ণ থাকে তাহলে সে আত্মা ধ্বংসাত্মক হয়ে ওঠে। তাহলে এখানে, হ্যাঁ, এখানে কিছু বন্দী আছে, কেউ বা কিছু, যা সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। হয়তো এটি বিষ্ণুনাথ ঘোষ, অথবা। ঠিক তখনই ছায়াটা বিকট গর্জন করে উঠল। তার জ্বলন্ত চোখ দুটো আরো জল জল হয়ে উঠল, আর পুরো মন্দির অন্ধকারে ছেয়ে গেল। হঠাৎই ফাহিম অনুভব করল কেউ তার কানের কাছে ফিসফিস করছে, তোমরা চলে যাও, নয়তো তোমাদের ওই দরজার উপরে বন্দি করে রাখা হবে। একটা কালো হাত ধীরে ধীরে রায়হানের কাঁধের উপর রাখল। তারপরে চারপাশ থেকে শত শত ফিসফিসানি শুরু হয়ে গেল। মন্দিরের ভেতর হঠাৎ যেন ঝড় শুরু হয়ে গেল, সবকিছু কাঁপতে শুরু করলো। রায়হান আর ফাহিম দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বন্ধ। পেছন থেকে সেই কালো ছায়াগুলো ধেয়ে আসছে। ফাহিম পাগলের মতো শিলালিপির উপর হাত বোলাতে লাগলো, আর আঙুল স্পর্শ করতেই এক মুহূর্তেই পুরো শিলালিপি আগুনের মতো জ্বলে উঠল। হঠাৎই মন্দিরের দরজাটা বিকট শব্দ করে খুলে গেল। তারপর প্রাণপণে ছুটল, দৌড়ে বাইরে বের হয়ে এলো। ফাহিম আর রায়হান হাঁপাতে হাঁপাতে মন্দিরের সিঁড়িতে বসে পড়ল। চারপাশ তখন পুরো নিস্তব্ধ, বাতাস যেন আবারও স্থির হয়ে আসছে। কিন্তু তারা যখন পেছনে তাকালো তখন দেখল মন্দিরের দরজার ওপাশে সে ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ দুটো অন্ধকারের ভেতর এখনো জল জল করছে। আর ঠিক সেই মুহূর্তে ছায়াটা ধীরে ধীরে মন্দিরের ভেতরে মিলিয়ে গেল, কিন্তু তার ফিসফিসানি বাতাসে ভাসতে থাকলো। তোমরা ফিরে আসবে, এই অভিশাপ শেষ হয়নি। ফাহিম কাঁপতে কাঁপতে পকেট থেকে লাইট বের করল। বাতাসের চাপ এতটাই ভারী হয়ে উঠেছিল যেন মনে হচ্ছিল তাদের চারপাশের বাতাসও দম বন্ধ করে দিয়েছে। চারপাশের অন্ধকার কুয়াশার মতো ঘনীভূত হয়ে এলো। ঠিক তখনই মন্দিরের একটা কোণ থেকে একটা পুরনো শিলালিপি উজ্জ্বল হয়ে উঠল। লালচে আভায় ভেসে উঠল তার জ্বলন্ত লিপি, শিবের অভিশাপ থেকে মুক্তি নেই। হঠাৎই যেন পুরো মন্দিরে বজ্রপাত হলো। এক মুহূর্তে সমস্ত বাতাস কাঁপিয়ে দিয়ে একটা বিকট বিস্ফোরণ, এমন শব্দ যেন হাজার বছরের বন্দি কোনো নিঃসঙ্গ ছিন্ন শক্তি থেকে বেরিয়ে এলো। তীব্র আলোয় রায়হান আর ফাহিম এক মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। আলো ম্লান হতে না হতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তার অনুভব করল সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। এমন অনুভূতি যা শুধু এখানে নয়, হাজার বছর আগে মেসোপটেমিয়ার গিলগামেশের অভিশপ্ত মন্দির, মিশরের সেটের পিরামিড, ভারতের তামিলনাড়ুর কারাপথ মন্দির আর তিব্বতের ব্ল্যাক ক্রকস এও অনুভব করা হয়েছিল। এসব জায়গার প্রতিটি অভিশপ্ত মন্দিরেই একই গল্প, যেখানে ভুলবশত এক নিষিদ্ধ দরজা খুলে দেওয়া হয়েছিল। ভারতের কর্ণাটকের শ্রীপ্রদ্ধ নবস্বামী মন্দির, সেখানে ভল্ট বি একটি দরজা যা আজও খোলা হয়নি, কারণ শোনা যায় ভেতরে এমন কিছু আছে যা প্রকাশ পেলে পুরো রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তেমনি চাঁচড়া শিব মন্দিরের দরজার উপরে থাকা গোপন শক্তিও কি বন্দী থাকত, নাকি এই বিস্ফোরণের মাধ্যমে তা মুক্ত হলো? হঠাৎই দরজা যখন হালকা করে শব্দ হয়ে খুলে গেল, তারা ছুটে বেরিয়ে হাঁপিয়ে পেছনে তাকিয়ে দেখল সেই ছায়াটা যেন দাঁড়িয়েই আছে। ধীরে ধীরে আকাশের দিকে মুখ তুলে শুষ্ক কণ্ঠে কিছু একটা বলল। ফাহিম আর রায়হান, আমরা কি মুক্তি পেলাম? ফাহিম আর রায়হান তখনও থরথর করে কাঁপছিল। শেষ পর্যন্ত পরে তারা কেউই এই ছায়াটার থেকে সত্যি কি মুক্তি পেয়েছে? তারা কি কোনো ভুল করে ফেলল? কেউ বা কিছু মুক্ত হয়ে বা
কোনো কিছু মুক্ত হওয়ার কথা ছিল কি এখান থেকে? সেই রাতের পর রায়হান আর ফাহিম চাঁচড়া মন্দিরের নাম মুখে আনেনি। এভাবে তাদের সময় যেতে লাগলো। কিন্তু 1 বছর পর সংবাদের শিরোনামে তাদের চোখ গেল। দেখল চাঁচড়া শিব মন্দিরের কাছে রহস্যজনকভাবে নিখোঁজ এক পর্যটক। শেষবার তাকে দেখা গিয়েছিল মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। এবারে নিখোঁজ ব্যক্তিকে কেনই বা প্রতিবার এখানে এলে কেউ না কেউ হারিয়ে যায়, এই প্রশ্নের উত্তর কে দেবে? কিন্তু ঠিক যখন তারা খবর পড়ছিল, তাদের ফোন কল নিচয় থেকে ঝাপসা হয়ে এলো। হলদেটে হয়ে উঠে ফুটে এলো কিছু প্রাচীন অক্ষর। সেখানে লেখা ভেসে উঠল, এই অভিশাপ শেষ হয়নি, তোমরা কি শুনতে পারছ? একটাই প্রশ্ন, এই বার্তাটা কে পাঠালো? নাকি এখনো কেউ তাদের প্রকৃত দুঃস্বপ্নে ডেকে আনতে চাইছে?